বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ৫৫ দিন পূর্ণ হল। দিল্লির হাই সিকিউরিটি জোনে তিনি ভারতের আশ্রয়ে আছেন বর্তমানে। এর পূর্বে যখন ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে তার পরিবার সহ তার বাসগৃহে হত্যা করা হয়েছিল, তখন তিনি বিদেশে ছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তখন তিনি অবশ্য ছিলেন ভারতে রিফিউজি স্ট্যাটাসে, তখন তিনি ভারতে ছিলেন। পরবর্তীকালে ১৯৮১ সালে তিনি দেশে প্রত্যাবর্তন করেছিলেন। হাসিনার এই যে বিগত ১৬ বছরের শাসনকাল, ভারতের সঙ্গে বাংলাদেশের একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক অ্যান্ড ট্রেড রিলেশন গড়ে উঠেছিল। দক্ষিণ এশিয়ার ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের যে বস্ত্রশিল্প একটা বর্তমানে অন্যতম একটা প্রধান শিল্প, এবং এই বস্ত্রশিল্পের জন্য যে কাঁচামাল প্রয়োজন তার অধিকাংশই ভারত থেকে রপ্তানি করা হয়। এবং যদি ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয় শেখ হাসিনার ইস্যুকে কেন্দ্র করে, তাহলে বাংলাদেশের যেই শিল্প, বস্ত্রশিল্প, যেটা খুব দ্রুতভাবে বিকাশ লাভ করছে, সেটা প্রচণ্ডভাবে তার বিকাশে বাধাপ্রাপ্ত হবে এবং বাংলাদেশ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা, বা ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন কিনা, ইউনূস সরকারের যে অ্যাক্টিভিটি বা কার্যকলাপ দেখে অনুমান করা যাচ্ছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন করবে। ইতিপূর্বে যে বর্তমান পররাষ্ট্র সচিব জনাব হোসেন একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে সরকার চিন্তাভাবনা করছে ভারতের কাছে অনুরোধ করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে যেন প্রত্যর্পণ করে। এখন বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য অনুরোধ করে, তাহলে ভারত কি করবে? ভারত বাংলাদেশ কি যে প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা হয়েছিল ২০১৩ সালে, এবং পরবর্তীকালে ২০১৬ সালে সেই প্রত্যর্পণ চুক্তির অনেক কিছু সংশোধিত হয়েছিল এবং সংযোজিত হয়েছিল। এই চুক্তিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে ভারত বাংলাদেশের নাগরিককে প্রত্যর্পণ করতে পারবে। যদি কোনো নাগরিকের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ওই দেশে গণহত্যা বা রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ যদি থাকে, তাহলে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করবে এবং ভারত সরকার সেই নাগরিক বা রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে। বস্তুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বিরুদ্ধে এই সবগুলি অভিযোগে আছে। কিন্তু চুক্তির একটা বিশেষ ধারা এখানে সংযোজিত হয়েছিল 2016 সালে। সেখানে বলা হয়েছে, ভারত সরকার যদি মনে করে যে এসব অভিযোগ গুড ইন ফেইথের ভিত্তিতে করা হয়নি, অর্থাৎ এসব অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাহলে সেক্ষেত্রে ভারত সরকার প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করবে, এটা নিশ্চিত করে বলা যায়। সেক্ষেত্রে ভারত সরকার কি করবে? ভারত একটু এই দিকটায় কূটনৈতিকভাবে একটু এখন বেকায়দায় আছে হাসিনা সরকারের পতনের পর এই ইস্যুটা নিয়ে। তো ভারত সরকারের কী করা উচিত বা ভারত সরকার কী করবে, এ ব্যাপারে কূটনৈতিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো অবস্থাতে বাংলাদেশের কাছে তুলে দেবে না। কেননা শেখ হাসিনা এবং তার যে দল, বাংলাদেশের বৃহত্তম প্রাচীন দল আওয়ামী লীগ, ভারতের দীর্ঘদিনের বন্ধু, এবং সেই যে 71-এর মুক্তিযুদ্ধ, ভারতের সাহায্য, শেখ মুজিবুরের অবদান, বাংলাদেশের স্বাধীনতা লাভ ইত্যাদি ইস্যুগুলি সব সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ কী করবে? বাংলাদেশের কাছে হয়তো একটা পথে খোলা থাকবে, জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে পারবে বা আন্তর্জাতিক বিচারালয়ে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে পারবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য। কিন্তু সেটা যদি হয়, তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কে ফাটল ধরবে এবং এতে দুটি দেশে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা কথা মনে রাখা দরকার যে ভারত এশিয়ার একটা বৃহৎ শক্তি এবং বর্তমান বিশ্বে ভারত পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ, অর্থাৎ আমেরিকা, চীন, জাপান, জার্মানির পরেই ভারতের অর্থনীতি। ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে এই হাসিনা ইস্যুকে কেন্দ্র করে, তাহলে বাংলাদেশের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কেননা বাংলাদেশে ভারতের সরকারি বেসরকারি উদ্যোগে প্রচুর বিনিয়োগ এবং বিভিন্ন প্রকল্প চালু আছে, সেগুলি মুখ থুবড়ে পড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও পরিকাঠামোগত বিকাশ স্তব্ধ হয়ে পড়বে। বাংলাদেশে যে দেখা যায় যে একটা অন্ধ ভারত বিরোধিতা, সেটা কিন্তু নিছক একটা বিরোধিতা করার জন্য বিরোধিতা। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে যদি উন্নতি হয়, তাহলে বাংলাদেশের লাভ হয় বেশি, ভারতেরও লাভ আছে। কিন্তু যদি ভারতের সাহায্য সহযোগিতা না থাকে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের একটা সার্বিক বিকাশে বাধা আসবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে, এটা নিশ্চয় করে বলা যায়। এখন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন অনেকগুলি প্যারামিটারের উপর দাঁড়িয়ে আছে। যেমন বাংলাদেশে যদি নির্বাচন ঘোষিত হয় এবং আওয়ামী লীগ যদি কিছুটা হলেও সংগঠিত হতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে এবং ঢুকলে যা হবার তাই হবে, তাকে কারাগারে যেতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের
লাভ হওয়ার সম্ভাবনা প্রচুর। কেননা এখনও এই যে বৃহৎ দলটির প্রচুর জনসমর্থন আছে বাংলাদেশে, এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দু যারা বাংলাদেশের জনসংখ্যার 8%, তারা প্রায় 100%ই আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগকে তারা ভোট দেয়। তাছাড়া অধুনা সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে এবং টের পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের জনসমর্থন এখনও প্রায় অটুট আছে। সুতরাং এক্ষেত্রে যদি নির্বাচন ঘোষিত হয়, শেখ হাসিনা যদি দেশে প্রত্যাবর্তন করে এবং তাকে যদি কারাগারে যেতে হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে একটা সহানুভূতির ভোট পড়বে। এখন এও শোনা যাচ্ছে যে হয়তোবা এটা গুঞ্জন বা কিছুটা গুজবও হতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন প্রতিবেদন আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ দলকে হয়তো নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এবং সেটা যদি হয় তাহলে ধরে নিতে হবে এই সিদ্ধান্তটি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওয়াটারলু হবে। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টি তার মিত্রশক্তির কাছে, অর্থাৎ ইংল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলি নিয়ে যে মিত্রশক্তি গঠন করেছিল, তারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং নেপোলিয়নকে পরাস্ত করার জন্য, সেই প্রেক্ষাপটে 1815 সালে ওয়াটারলু নামক স্থানে একটা যুদ্ধ হয়েছিল নেপোলিয়ন এবং মিত্রশক্তির মধ্যে, এবং সেই যুদ্ধে নেপোলিয়নের শোচনীয় পরাজয় ঘটেছিল এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের পথে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ল। তাকে সেন্ট হেলেনা দ্বীপে ব্রিটিশরা নির্বাসিত হলো, এবং যে 15 বছরের যে নেপোলিয়ন বোনাপার্টির সামরিক শাসন, সেই শাসনের জবনিকা ফ্রান্সে ঘটল। নমস্কার।